1,00,000 লোক এখানে ভোট দিয়েছেন, তাদের মতামতের মধ্যে জানিয়েছেন। আমি একটু এই প্রসঙ্গেই আপনি মতামত দিতে পারেন। আমি শুধু প্রশ্নটি করে রাখি যে সোমবার ঢাকায় বিদেশি মিশনগুলির আমন্ত্রণ জানায় এক কূটনীতিক ব্রিফিং করতে হয়েছে আপনাকে। আপনাদের জন্য আপনি কি বিবেচনা করেন, এটা একটা কঠিন সময়, এইটা কি তারই প্রতিফলন? অন্তর্বর্তী সরকার 4 মাস পরও একটা পরিস্থিতি এরকম, এর দায় কার? এবং বিদেশি কূটনীতিবিদরাও বলেছেন যে সংখ্যালঘুরা ভালো নেই, এরকম পরিস্থিতি তারা শুনছেন। আপনারা এটাতে মানে এটা কি বলবেন, এটা কোন জায়গায় একটু ঘাটতি থেকে যাচ্ছে বাংলাদেশে? বা আপনি বলছেন যে সংখ্যালঘুদের জন্য এরকম পরিস্থিতি সৃষ্টি হয় নাই, তাহলে এটা কেন হচ্ছে? দেখুন, আমি প্রথমে বলেছি যে শুরুতে কিছু সমস্যা ছিল, আমি কিন্তু অস্বীকার করছি না সেটা, কিন্তু সেটাকে সামাল দেওয়া হয়েছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, গত 2 সপ্তাহের মধ্যে পরিকল্পিতভাবে এটাকে উস্কে দেওয়া হয়েছে আবার, এবং পাশাপাশি দুঃখজনকভাবে এমনকি ভারতীয় অফিসিয়াল ডমও এটা নিয়ে কথা বলেছে, মিডিয়াতে তো এটা নিয়ে তোলপাড় চলছে। আর যে সংগঠনগুলো, আমি যেটা বলছি, যে সংগঠনগুলো, ভারতীয় যে সংগঠনগুলো, হিন্দুত্ববাদী সংগঠনগুলো জড়িত, তাদের কিন্তু বিশ্বব্যাপী তাদের রিচ আছে। সেখানে তারা গত 2 সপ্তাহে কিন্তু একটা নতুন করে আবার হাওয়া তুলতে পেরেছে, অথচ ঘটনাটা কিছুই না, কেউ নিহত হয়নি। একজন নিহত হয়েছে, সে একজন মুসলিম আইনজীবী, এবং একজন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এটা নিয়ে এত বড় তোলপাড় সমস্ত পৃথিবীতে হওয়ার কোনো কারণ নেই যদি ডেলিবারেটলি করা না হয়। এটা ডেলিবারেটলি এটাকে মানে একটা ভেটাহুতি দেওয়া হয়েছে, এবং সমস্ত পৃথিবীতে এটা নিয়ে ক্যাম্পেইন চালু করা হয়েছে, যেটার কথা আমি বলছিলাম। এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এমন নয় যে আমরা এ ব্যাপারে নতুন করে কিছু মানে আমরা পুরনো যে সমস্যাগুলি ছিল সেটাকে আমরা সামাল দিতে পারি না। যেহেতু নতুন করে এই 2 সপ্তাহে একটা ক্যাম্পেইন চলছে চারদিকে, যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, এই জন্য আমি সব রাষ্ট্রদূতকে ডেকে আমাদের পরিস্থিতিটা, আমাদের অবস্থানটা ব্যাখ্যা করেছি, যাতে করে তারা শুধু বিরুদ্ধ মতগুলি শুধু শুনবেন। যারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে তাদেরগুলি তো তাদের কানে আসছেই, কাজে সেটার প্রেক্ষিতে আমাদের যে অবস্থানটা কি এবং প্রকৃত অবস্থা কি, আমি তাদেরকে লাস্ট টাইম বলেছি আপনারা সারা দেশে ভ্রমণ করুন, আপনারা খোঁজ দিন, আপনারা দেখুন যে কি পরিস্থিতি আছে, কোথায় কি সমস্যা আছে, দেখে তারপরে আপনারা নিজেদের সিদ্ধান্ত নিন। আমি তাদেরকে আহ্বানও জানিয়েছি। ওকে, কিন্তু একটা বিষয় যেন তো দিচ্ছেন, আপনি নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করছেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর মানে সেই আগস্ট মাসে, মানে আপনারা মাত্র সরকারে আসছেন, সেই আগস্ট মাসে ঢাকা এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখছি যে হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ এগুলি করছে। তখন কিন্তু সরকার দেশে প্রতিবাদকারীদের বাধা দেয় নাই, মানে বিদেশের কর্মসূচিগুলি নিয়েও কিন্তু কিছু বলা হয় নাই। কিন্তু এখন বিষয়টা নিয়ে আপনারা একটু এক্সট্রা উদ্বিগ্ন, সেইটা কেন? এবং আপনি যে উস্কানির কথা বলতেছেন যে পরিকল্পিতভাবে উস্কে দেওয়া হচ্ছে, সে পরিকল্পিতভাবে উস্কানিটা দিচ্ছে কারা? মানে আপনি কাদেরকে আসলে বলবেন? দেখুন, প্রথমে যে অবস্থাটা ছিল সেটা নিয়ে আমরা কোনো কিছু বলিনি, এই কারণে যে আসলে 2-1টা ঘটনা যে ঘটে নাই তা তো না, আমি সেটা প্রথমে স্বীকার করে নিয়েছি। কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি, এবং চূড়ান্ত বিচারে দেখা গেছে আসলে এটাতে কোনো ধর্মীয় ওভারটোন ছিল না, আসলে পুরোপুরি ছিল রাজনীতি। যাই হোক, সেটা যখন একটা স্তিমিত হয়ে আসছে এবং এক ধরনের একটা স্থিতাবস্থা, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, তখন কিন্তু হঠাৎ করে একটা ওই যে পতাকা লটকানো এবং তারপরে বিক্ষোভ অ্যারেস্ট করা, এটার কোনো অর্থ ছিল না সার্বিক পরিস্থিতির বিচারে। এটা আমি এই কারণেই বলছি যে একেবারে পরিকল্পিতভাবে এটাকে আবার নতুন করে উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে। এবং আমি এর আগেও বলেছি, সেটা হলো যে তাদের সমস্ত পৃথিবীতে রিচ আছে, কারণ এই সংগঠনগুলো যথেষ্ট অর্থশালী, তারা বিভিন্ন দেশে তারা তাদের এই প্রোপাগান্ডা চালাতে পারছে, যে কারণে এই পরিবেশটা সৃষ্টি হয়েছে। এবং আমাদেরকে এটাকে কাউন্টার করার জন্য আমার ডাকতে হয়েছে রাষ্ট্রদূতকে, না হলে এটা তো এর আগে তো এটা প্রয়োজন ছিল না, এই জন্য আমরা তুলি। আমি একটু খোলাখুলি জানতে চাই যে এই বিষয়ে যে ধরেন আমরা যে প্রতিষ্ঠানটার কথা বলছি আন্তর্জাতিকভাবে যাদের একটু উপস্থিত রয়েছে, ইসকন, তো ইসকন তো জুলাই মাসেই চিন্ময় কৃষ্ণ কে মানে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল। কিন্তু ব্যাপারটার সাথে ইসকনের সাথে চিন্ময়, পতাকা অবমাননা, গ্রেপ্তার, এগুলি কি খুব দরকার ছিল? মানে কেউ কেউ বলছেন যে এটি আসলে মানে মানে এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে তারা আলোচনা বদলে মামলা গ্রেপ্তারে সরকার কেন গেল, সেইটাও একটা প্রশ্ন। আপনার কাছে কি মনে হয়, আপনি যদি একটু ছোট করে বলতেন।
আমি যেটা খুব ছোট করে বলি সেটা হলো যে আসলে যে পরিস্থিতি ছিল এবং যেভাবে প্রভোগ করা হয়েছিল তাকে তো অ্যারেস্ট না করে উপায় ছিল না, কারণ আইন অনুযায়ী তাকে অ্যারেস্ট করতে হয়, মামলা হয়েছে, অ্যারেস্ট করেছে, বেল দেয় নাই, সেটা হলো জুডিশিয়ারির ব্যাপার। এবং তারপরে তো আরো উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ ছিল, তা না করে তারা কিন্তু সেখানে ভায়োলেন্স করেছে চিন্ময়ের যারা সহযোগী সহকারী আছে। তো আমিও শুনেছি বা পত্রিকাতে পড়েছি যে চিন্ময়কে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে ইসকন সেটা এখন স্পষ্ট করে জোরে বলুক, ভারত থেকে সেটা বলা হোক যে প্রেস কনফারেন্স করে বলেছে ইসকন পরদিনই যে আমাদের সাথে চিন্ময় কৃষ্ণের কোনো রকম কোনো সম্পর্ক নেই। দেখুন, তারপরেও কিন্তু ভারতীয় মিডিয়া এটাকে কিন্তু ইসকনের বিরুদ্ধে যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভেবে কিন্তু উত্থাপন করছে এটাকে। এখন এটা মিথ্যাচার খুবই, কিন্তু দেখুন মিথ্যাচারের মাধ্যমে পুরো জিনিসটা মিথ্যাচারের মাধ্যমে করা হচ্ছে, এটাই হলো দুঃখজনক। কিন্তু ভারতীয় মিডিয়াকে মানে ধরেন একটা দেশের মিডিয়ার কিছু অংশ, আমি বলবো যে ভারতীয় মিডিয়াও আমি খেয়াল করি কিন্তু তার আসলে 15 থেকে 20 ভাগ, এবং আমি এটা স্পষ্ট বলি ভারতীয় মিডিয়ার মিথ্যাচার মানে যদি আমরা একদম নাম উল্লেখ করে বলি, ধরেন আমি নাম উল্লেখ করে বলি, রিপাবলিকান টিভির যে এরকম করবে, রিপাবলিক টিভি যে এরকম করবে, এরকম করে, সেই জন্য ভারতেও তাদের গ্রহণযোগ্যতার লেভেল কিন্তু খুব বেশি না। বাংলাদেশের মানুষ যখন রিপাবলিক টিভিকে সমালোচনা করার জন্য রিপাবলিক টিভিকে অনেক বেশি দেখছে, তখন তাদের ভিউ বাড়তেছে, তারা আরো বেশি মজা পেচ্ছে। মানে আমি কিন্তু বাংলাদেশে 32 বছর ধরে সাংবাদিকতা পড়াই, আমি জীবনে দেখি না রিপাবলিক টিভি, এবং এদের কোনো বিশ্বাসযোগ্যতা কোথাও ভারতে, কারণ আমি ডয়েচে ভেলেতে যখন ছিলাম তখন পশ্চিমবঙ্গ আমার ইয়াতে ছিল, আমি কেউ তাদের সিরিয়াসলি নিছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেউ তাদের সিরিয়াসলি নিছে আমি জীবনে দেখি নাই। আমরা এত সিরিয়াসলি কেন নিতেছি এটাকে আসলে? দেখুন আমি কিন্তু রিপাবলিক টিভি দেখে কোনো কিছু বলি নাই, বা আমার মতো কেউ কিন্তু বলে নাই। ব্যাপারটা হলো যে এই যে মিডিয়া এবং দর্শকের যে একটা মিথস্ক্রিয়া, এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা কখন যে কোন দিকে যাবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে একটা হাইপ সৃষ্টি করা, সেই হাইপে অনেক কিছুকে আগায় নিয়ে যায়, অনেক ফালতু জিনিসও অনেক বেশি গুরুত্ব পেয়ে বসে, বিষয়টা সেরকমই। কিন্তু আপনি শুধু রিপাবলিক টিভির কথা বলবেন কেন? আমি তো আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলাম যে টেলিগ্রাফের মতো পত্রিকা। আমি সত্যি কথা বলি আপনাকে, ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়া যথেষ্ট বাজে রোল প্লে করছে, এবং আমি ভারতে 9 বছর কাটিয়েছি, আমি এরকম কখনো দেখিনি। ভারতীয় মিডিয়া ওয়াজ সো রোবাস্ট, এত তাদের আত্মশক্তি এত শক্তিশালী ছিল যে সরকারকে তারা কেয়ার করতো না, বিরোধী মতকে তারা সবসময় সামনে নিয়ে আসতে পারতো, এবং একটা বাজে ইস্যুতে তারা কখনো এভাবে, অন্তত মেইন স্ট্রিম মিডিয়া এভাবে আসতো না। এবার কিন্তু আমরা মেইন স্ট্রিম মিডিয়াকে দেখি নাই যে একটা ন্যাশনাল রোল প্লে করতে, এটা খুবই দুঃখজনক। আমি ভারতীয় মেইন স্ট্রিম রাজনীতি যেমন ডান দিকে ঝুঁকে গেছে অনেকখানি, মনে হচ্ছে আমার যে ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়াও অনেকখানি তাদের ভূমিকা হারিয়েছে। আমি শুধু একাডেমিক ইন্টারেস্টে জানতে চাচ্ছি যে হারাইলো, আমি তার ভোক্তা কেন হচ্ছি, মানে আমার জন্য ভারতীয় মিডিয়াটা কেন জরুরি, ভারতীয় মিডিয়াতে কি দেওয়া হচ্ছে সেইটা আমি কেন এইটা নিয়ে রিয়েক্ট করতেছি এত বেশি, আমার দরকারটা কি ভারতীয় মিডিয়ার খবর জানা, মানে কি আমি, কারণ আমরা কি এটা স্বাভাবিকভাবে বুঝতেছি না যে এই অঞ্চলের মধ্যে রয়টার্স, বিবিসি, CNN, আল জাজিরা, ডয়েচে ভেলের মতো ইন্টারন্যাশনাল মিডিয়াগুলিও রয়েছে। বাংলাদেশের অবস্থা যদি এমনই হইতো যেটা ভারতীয় মিডিয়া দাবি করতেছে, তাহলে তারা রিপোর্ট করতো না? আমাদের মধ্যে কি একটু রেশনাল চিন্তা নাই? আসলে আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখুন যে ঘটনাগুলি ভারতে ঘটছে, আমাদের সীমান্তে ঘটছে বা আগরতলায় ঘটলো, সেগুলিকে তো আপনি ইগনোর করতে পারবেন না। তার মানে ভারতীয় মিডিয়ার যে এই যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন যেটা ভারতে যথেষ্টই গুরুত্ব পাচ্ছে। ভারতে যখন যে জিনিসটা গুরুত্ব পাচ্ছে সেটাকে আমরা গুরুত্বহীন চাইলেও বলতে পারছি না, কারণ সেটা ভুক্তভোগী হচ্ছে আমরা। কাজেই আমাদেরকে সেটা তখন এই লোকজন সেগুলি দেখছে না। আমি এটাকে এরকম করে দেখতে চাই যে ধরেন আমি যদি আয়োজন করে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে আরেকটা দেশের পতাকা পারানের প্রতিযোগিতা করি, তাহলে তো এইটার হিটটাও তো আমার নিতে হবে, তাই না? এই ধরনের কোনো কাজ আমি সমর্থন করি না, আমি শিওর আমাদের সরকারও সমর্থন করে না, এ ব্যাপারে আমি নিশ্চিন্ত। তবে অনেক কিছুই ঘটে যেগুলি সরকারের বা অ্যাডভাইজারদের বিচার বুদ্ধির বাইরেও ঘটে যায় অনেক ঘটনা। কারণ মব ফিলিংস হলো একটা জিনিস যেটাকে আপনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন
না, কিন্তু মব ফিলিংস এই যে ভারতে বাংলাদেশ বিরোধী তৎপরতা, উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা আমরা সবসময় জানাই। বাংলাদেশ যাতে ভারত বিরোধীদের নামে ভারত কার্ড খেলতে উস্কানিমূলক কিছু না করে, সেটা ভারতের পতাকা অবমাননা করাই হোক বা একটা জাতি হিসাবে একটা জাতিকে খুব খারাপ করে গালাগালি দেওয়ার মধ্যেই হোক, এইটা রোধ করার জন্য কি আমাদের উদ্যোগ আছে? এটা আসলে এখানেই তো মানে আপনার সমস্যা রয়ে গেছে বিভিন্ন রকম, যে আপনি কতটুকু নিয়ন্ত্রণ করবেন। আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে তো আবার আপনি ওই 5 আগস্ট পূর্ববর্তী সময়ে চলে যাচ্ছেন, রাইট? যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, মানুষের মতামত প্রকাশকে নিয়ন্ত্রণ করা। অনেক সময় তেতো শুধু তো গিলতে হয়। আমরা সেটা পছন্দ করি বা না করি, এই ঘটনাটা ঘটছে বা কেউ একজন কিছু বলছে, এই সরকারের বিরুদ্ধে তো প্রচন্ড তীব্র সমালোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, যেটা এটা আমরা মেনে নেই। আমরা যে ঠিক আছে, এটা তার বলার অধিকার আছে, সে বলতে থাকুক। এইভাবেই এটাকে অনেকখানি দেখতে হয়। এখন দেখুন, অ্যাজ লং এজ সরাসরি আমাদেরকে এফেক্ট না করে ভারতীয় প্রোপাগান্ডা, এবং যদি ভারতীয় অফিসিয়াল নর্ম থেকে আমরা সে ধরনের কোনো একই ধরনের কোনো বার্তা বা বক্তব্য দিতে না পাই, তাহলে কিন্তু আমরা এগুলি নিয়ে মাথা ঘামাতাম না। আমরা আমাদের স্বাভাবিক কূটনৈতিক কার্যকলাপ চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কারণ আমরা তো চূড়ান্ত বিচারে আমরা মনে করি যে ভারত এবং বাংলাদেশ উভয়েরই স্বার্থে হচ্ছে একটা ওয়ার্কিং গুড রিলেশন রক্ষা করে যাওয়া, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে।